হাই নিউজে আপনাদেরকে স্বাগত। আমি রিক, শুরু করছি নিউজ টুডে। বিশ্বের চতুর্থ অর্থনীতির তকমা পেয়ে যাওয়ার পর সোমবার দেশের শেয়ার বাজারে তার বিরাট ছাপ পড়ল। জাতীয় শেয়ার বাজারের সূচক নিফটি পেরিয়ে গেল 25,000-এর গণ্ডি। মুম্বাইয়ের শেয়ার বাজারের সূচক সেন্সেক্সও সপ্তাহের প্রথম দিনেই 625 পয়েন্ট বেড়েছে। পাকিস্তানের সঙ্গে প্রায় যুদ্ধ পরিস্থিতিতে পৌঁছানোর পরেও ভারতের বাজারে এই উত্থান প্রমাণ করেছে ভারতের অর্থনীতি এখন শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে। বিশ্ব অর্থনীতির মঞ্চে বড় সাফল্য ভারতের। জাপানকে টপকে এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির আসনে পৌঁছেছে ভারত। নীতি আয়োগের তথ্য অনুযায়ী ভারতের বর্তমান অর্থনীতি $4 ট্রিলিয়ন অতিক্রম করেছে। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম শনিবার জানিয়েছিলেন, এই মুহূর্তে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। এই সাফল্যের খবর সামনে আসতেই সোমবার শেয়ার বাজারে দেখা যায় রেকর্ড উত্থান। সপ্তাহের প্রথম দিনেই সেন্সেক্স 625 পয়েন্ট বেড়ে পৌঁছয় 82,357। নিফটিও নতুন উচ্চতা ছুঁয়ে পেরিয়ে যায় 25,000 পয়েন্টের গণ্ডি। বিশেষজ্ঞদের মতে এটি শুধু শেয়ার বাজারে ওঠানামা নয়, ভারতের অর্থনীতি যে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে তারই ইঙ্গিত মিলছে এই রেকর্ডে। সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক গতি এবং বিদেশি সংস্থার বিনিয়োগে আগ্রহ ভারতের বাজারে আস্থা বাড়িয়েছে। জাপান বহুদিন ধরেই বিশ্বের অন্যতম শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি। সেই দেশকে টপকে ভারতের এই অবস্থানে পৌঁছানো নিঃসন্দেহে একটা বড় মাইলফলক। বিশ্বের বিনিয়োগকারীদের কাছে এটি বড় বার্তা। ভারত এখন এক বিশ্বাসযোগ্য এবং লাভজনক বিনিয়োগের জায়গা। এতে ভারতের আন্তর্জাতিক মর্যাদা যেমন বাড়বে, তেমনি উন্নয়ন প্রকল্পগুলিতে আরও বেশি বেশি বিদেশি লোক নিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে এই সাফল্যের নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের একাধিক অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা, যেমন পরিকাঠামোগত বিনিয়োগ। রেল, সড়ক, বিমানবন্দর, বন্দরসহ বিভিন্ন খাতে সরকারের বড় বিনিয়োগ অর্থনীতির গতি বাড়িয়েছে। ডিজিটাল অর্থনীতি, ইউপিআই, ডিজিটাল পেমেন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের প্রসারে ব্যবসা ও লেনদেন সহজ হয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্প, দেশে উৎপাদনের পরিবেশ তৈরি হওয়ায় বহু সংস্থা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে। কর সংস্কার ও এফডিআইতে ছাড়, জিএসটি চালু এবং বিদেশি বিনিয়োগের নিয়ম সহজ করার ফলে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। শুধু বড় শহর নয়, দেশের গ্রামাঞ্চলেও অর্থনৈতিক উন্নয়নের ছাপ পড়েছে। কর্মসংস্থান, পরিষেবা এবং কৃষিখাতে উন্নতির প্রভাব সর্বত্র পড়েছে। সরকার শুরু থেকেই আত্মনির্ভর ভারত এবং উন্নয়নের বার্তা দিয়েছে। এবার সেই উন্নয়নের বাস্তব রূপ দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষজ্ঞদের মতে ভারত এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তার ভবিষ্যৎ অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বমঞ্চে ভারতের কণ্ঠস্বর এখন আরও জোরালো। এই অর্থনৈতিক উত্থান শুধু সরকারের কৃতিত্ব নয়, বরং দেশের কোটি কোটি মানুষের পরিশ্রম, প্রযুক্তি ও উদ্যোক্তার মিশ্রণে তৈরি এক নতুন ভারত, যে ভারত এখন বিশ্ব নেতৃত্বের দিকেই এগোচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। আজ সোমবার, চাকরিহারাদের দেওয়া ডেডলাইনের আজ শেষ দিন। সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যোগাযোগ না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে চাকরিহারা। অন্যদিকে জানা যাচ্ছে আজকে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্যের শিক্ষা সচিব। এখনো বিকাশ ভবনের মাটি কামড়েই পড়ে রয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। এরই মধ্যে কেটে গিয়েছে 20টা দিন। শনিবার রাজ্য সরকারকে 48 ঘন্টা সময় দিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন এই আন্দোলনকারীরা। সাফ জানিয়ে দিয়েছিলেন সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যোগাযোগ না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন চাকরিহারারা। আজ সোমবার, সেই মেপে দেওয়া সময়সীমার শেষ দিন। শিক্ষামন্ত্রী যদি তাদের সঙ্গে সাক্ষাৎ না করেন, তবে কি শেষ পর্যন্ত আরো বড় আন্দোলনের পথে এগোবে চাকরিহারারা? আর এই প্রসঙ্গে বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত এক চাকরিহারা জানিয়েছেন, নেতৃত্ব তরফে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু তা আমরা এখনো প্রকাশ্যে আনতে পারবো না। চাকরিহারাদের সঙ্গে দেখা করার প্রসঙ্গে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার তিনি জানিয়েছেন, ওদের মাথায় নেতিবাচক ভাবনা ঢোকানো হচ্ছে। মুখ্যমন্ত্রী এর আগেও ওদের সঙ্গে বৈঠক করেছেন, ওরা বসতে চাইলে নিশ্চয়ই আলোচনা করব। উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর আলোচনা বার্তার পর সোমবার ফের একবার নিজেদের দাবি দাওয়া সরকারের কাছে লিখিতভাবে জমা দেবে চাকরিহারারা। তারা জানিয়েছেন, সকাল 10টায় ফের দাবিপত্র পেশ। এরপর আমরা সন্ধ্যা অবধি অপেক্ষা করব, দেখব সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে। নেই আলো পাখা, পর্যাপ্ত বায়ো টয়লেট। বিকাশ ভবনের সামনে ফুটপাতে নাজেহাল হয়ে নিজেদের আন্দোলন চালিয়ে চলেছে চাকরিহারারা। চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের সাফ দাবি, যেখানে অবস্থানে বসবে তারা সেখানে বিদ্যুৎ, পাখা, আলো, জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিতে হবে। তারপরেই বিকাশ ভবন চত্বর ছেড়ে যাবে তারা।
চাকরিহারাদের সেই শর্ত মেনে নিয়ে সেন্ট্রাল পার্ক চত্বরে একটি অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছে, খাটানো হয়েছে তাঁবু। তবে এখনো জলের ব্যবস্থা এবং বৈদ্যুতিন পাখা লাগানো বাকি রয়েছে। এদিকে প্রশ্ন হচ্ছে, ডেডলাইনের শেষ দিন আজ, মুখ্যমন্ত্রী কি কথা বলবেন চাকরিহারাদের সঙ্গে, নাকি বৃহত্তর আন্দোলনের পথই বেছে নেবেন চাকরিহারারা? হাই নিউজ নেটওয়ার্ক। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সম্মানহানির পর ফের ইমেজ ফেরাতে একাধিক পদক্ষেপ করছে তৃণমূল। তার মধ্যে অন্যতম হল সর্বস্তরের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো নিয়োগ সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকতে, এমনকি কোনো বেসরকারি সংস্থাতেও নিয়োগের ক্ষেত্রে প্রভাব খাটানো যাবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের আগে আবার যদি কোনো নেতা এই সংক্রান্ত অভিযোগে জড়ান, তবে দল তার দায় নেবে না বলেই সতর্ক করা হয়েছে সর্বস্তরের নেতাদের। আগামী বছর বিধানসভা ভোট, তার আগে দলের ইমেজ ফেরাতে কড়া পদক্ষেপ করল তৃণমূল। বিশেষ সূত্র জানাচ্ছে, দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছে কোনো নিয়োগ আর দলীয় নেতারা সুপারিশ করতে পারবেন না। শুধু সরকারি নয়, বেসরকারি সংস্থায় নিয়োগ বা পুরসভা বা পঞ্চায়েত ঠিকাদার সংস্থার চুক্তিতেও দলের কেউ প্রভাব খাটাতে পারবেন না। দলের এক শীর্ষ নেতা জানান, বিগত কয়েক বছরে এমন অভিযোগ এসেছে যেখানে দেখা গেছে ঠিকাদার সংস্থাকে চুক্তি দেওয়ার পর স্থানীয় নেতারা নিজেদের লোককে ঢুকিয়ে দিয়েছেন। এমনকি কিছু ক্ষেত্রে নিয়োগের পর তাদের কাছ থেকে টাকা নেওয়ারও প্রমাণ পাওয়া গেছে। তাই এবার সমস্ত নিয়োগ প্রক্রিয়া থেকে নেতাদের সম্পূর্ণ দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে, এখন আর কোনো নেতার ব্যক্তিগত দুর্নীতির দায় দল বা সরকার নেবে না। এক শাখা সংগঠনের প্রধান জানান, এবার থেকে কোনো নেতাই নিয়োগ নিয়ে দাদাগিরি দেখাতে পারবেন না। কেউ যদি দুর্নীতিতে জড়ান এবং প্রমাণিত হয়, তাকে শাস্তি পেতেই হবে। গত 14 বছরের শাসনকালেই সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। এই ঘটনায় গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জেলে যেতে হয় পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, বরঞ্চার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকেও। এর ফলে দলের ভাবমূর্তি বড় আঘাত খেয়েছে, তা শাসক দলের অনেকেই মেনে নিচ্ছেন। তৃণমূল সূত্রের খবর, কলকাতা সংলগ্ন কয়েকটি শিল্পাঞ্চল থেকে অভিযোগ উঠেছিল শাসক দলের শ্রমিক সংগঠনের নেতারা কারখানাগুলিতে নিজেদের লোক ঢোকাতে চাপ দিচ্ছেন। কোথাও টাকা নিয়ে নিয়োগ হচ্ছে, কোথাও আবার শ্রমিকদের মজুরি থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী নিজেই হস্তক্ষেপ করেন এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির মাধ্যমে শ্রমিক সংগঠনের নেতাদের সতর্ক করেন। ভবিষ্যতে যাতে আরও কোনো অযোগ্য লোককে প্রভাব খাটিয়ে নিয়োগ না করা হয়, তা নিশ্চিত করতেই এবার আরও কঠোর হচ্ছে তৃণমূল। দল চাইছে কোনোভাবেই পুরনো দুর্নীতির ছায়া যেন ভোটের আগে না পড়ে। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, এতদিন কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়নি? দলের একাংশের মতে 2021 সালে বিজেপিকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। পার্থ মানিকদের পাশাপাশি অভিযোগ উঠেছিল তেহট্টের প্রয়াত বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও। কিন্তু এতদিন কোনো স্পষ্ট নির্দেশিকা জারি হয়নি। বিষয়টি শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। হাই নিউজ নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার গুজরাটের ভদোদরায় এক রোড শো করেন, যেখানে তিনি গুজরাটের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী 26শে মে এবং 27শে মে গুজরাটেই থাকবেন এবং ওই অঞ্চলের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। করোনা, রাজ্যে নতুন করে 4 জন করোনায় আক্রান্ত বলে খবর। এই নিয়ে মোট 11 জন করোনায় আক্রান্ত রাজ্যে। 4 রাজ্যে জারি হাই অ্যালার্ট। যদিও আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকেরা। মাস্ক, স্যানিটাইজার, কোয়ারেন্টাইন 2019 সালের শেষ দিক থেকে এই শব্দগুলির সঙ্গে অভ্যস্ত প্রায় সকলেই। কারণ সেই সময় চীন থেকে ছড়িয়ে পড়ে মারণ করোনা ভাইরাস। সেই দুঃসহ পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছিল গোটা দেশ। কিন্তু বছর 5 পর ফের দেশ জুড়ে শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থান এবং কর্ণাটকের মতো রাজ্যে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সম্প্রতি বাংলার মগরাহাটে মিলেছে আক্রান্তের হদিশ। রবিবার রাজ্যে আরও বেশ কয়েকজন কোভিড আক্রান্তের হদিশও পাওয়া গিয়েছে। কোথায় কোথায় বাড়বাড়ন্ত করোনার? মহারাষ্ট্রের জনস্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী 25শে মে 2025 এ রাজ্যে 43টি নতুন কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে, যার মধ্যে 35টি কেস মুম্বাই শহরের।
জানুয়ারি 2025 থেকে এখনো পর্যন্ত মহারাষ্ট্রে 478টি করোনা পজিটিভ টেস্ট রেকর্ড হয়েছে। তার মধ্যে 300 জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে 209 জন রোগী সক্রিয়। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আতঙ্কের কিছু নেই। লক্ষণ দেখলেই চিকিৎসা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজস্থানে আজ 3টি নতুন করোনার কেসও ধরা পড়েছে। জানুয়ারি 2025 থেকে রাজ্যে মোট 15 জন আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে বলা হয়েছে বেশিরভাগ রোগীর অবস্থা স্থিতিশীল। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতেও একজন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। কি ব্যবস্থা নিতে বলা হচ্ছে? রাজ্যগুলির স্বাস্থ্য দপ্তর সাধারণ মানুষকে ভিড়ের মধ্যে মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার সুপারিশ করছে। যদিও সরকারের তরফে জানানো হয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাফ জানিয়েছেন চিন্তার কোনো কারণ নেই, সব দিকেই নজর রাখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভ্লাদিমির পুতিনের ওপর আর ভরসা করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ইউক্রেনে এক নাগারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোয় রুশ প্রেসিডেন্টের ওপর চটেছেন তিনি। বলেছেন বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছেন পুতিন। ইউক্রেনে এক নাগারে হামলা চালানোয় রুশ প্রেসিডেন্টের উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছেন পুতিন, বিনা কারণে বহু মানুষকে মারছেন। খানিক হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন উনি যদি পুরো ইউক্রেন পেতে চান তাহলে তার রাশিয়ার পতনের কারণ হবে। ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর রাশিয়া এবং ইউক্রেনকে নিয়ে আমেরিকার অবস্থান ক্রমশ বদলাচ্ছিল। জো বাইডেনের আমলে ওয়াশিংটন যে পুতিন বিরোধী অবস্থান নিয়ে চলছিল তা থেকে অনেকটাই সরে আসেন ট্রাম্প। বরং ডেমোক্র্যাট আমলের মতো নিঃশর্তে সামরিক সাহায্য যে মিলবে না, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ট্রাম্প। এহেন পরিস্থিতিতে পুতিনকে ট্রাম্পের তোপদাগা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। 3 বছর পরে গত সপ্তাহে প্রথমবার কোনো মধ্যস্থতাকারী ছাড়াই মুখোমুখি আলোচনায় বসেছিল দুপক্ষ। তুরস্কের ইস্তানবুলে ওই বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও দুপক্ষই পর্যায়ক্রমে 1000 জন করে যুদ্ধবন্দী বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছিল। তা মেনে নিয়ে যুদ্ধবন্দী বিনিময়ের প্রক্রিয়া শুরু করে রাশিয়া এবং ইউক্রেন। কিন্তু এই আপাত শান্ত পরিস্থিতির মধ্যেই শনিবার রাতে ইউক্রেনের রাজধানী কিভ এবং সংলগ্ন এলাকায় একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আছড়ে পড়তে থাকে। এই হামলায় 24 ঘন্টায় সে দেশে 13 জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতেই নিউ জার্সিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছিলেন, আমি পুতিনকে নিয়ে খুশি নই, উনি অনেক মানুষকে মারছেন। বেশি রাতে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে আরো শানিত ভঙ্গিতে রুশ প্রেসিডেন্টকে আক্রমণ করেন ট্রাম্প। লেখেন, আমি জানি না ওর কি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বাংলাদেশ। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নীতিগুলি নিয়ে অসন্তোষ, নাগরিক সমাজ এবং বাণিজ্যিক মহল থেকে শুরু হয়েছে বিক্ষোভ। ঢাকা শহরে বাড়তে শুরু করেছে অশান্তির আঁচ। চূড়ান্ত অরাজকতার আশঙ্কা করছে প্রশাসনের তরফে। অন্যদিকে পদত্যাগের পরিস্থিতি কাটিয়ে উঠতে ফের সব দলের সঙ্গে বৈঠক করে সমর্থন আদায়ের রাস্তায় হাঁটেন ইউনূস। সরকারি কর্মচারীরা লাগাতার 2 দিন ধরে বাংলাদেশের সচিবালয়ের সামনে বিরোধ প্রদর্শন করছে। প্রস্তাবিত সরকারি সেবা অধ্যাদেশের 2025-এর আইনের বিরুদ্ধে এই বিক্ষোভ চলছে। এই প্রস্তাবিত আইন ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে সরকারি কর্মচারীরা। এই আইন প্রবর্তন হলে যে কোনো মুহূর্তে সরকারি কর্মচারীদের কড়া শাস্তি এবং কাজ থেকে বরখাস্ত করা প্রশাসনের কাছে অতি সহজ হয়ে দাঁড়াবে। চুক্তিভিত্তিক কর্মচারীরাও গত 2 দিন ধরে কাজ বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রীয় রাজস্ব বোর্ড অন্য একটি আইন তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকা হয়েছে সোমবার থেকে। অনির্দিষ্টকালের জন্য পঠন পাঠন বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষকরা। তাদের রয়েছে 3টি দাবি। 11 নম্বর গ্রেড অনুযায়ী বেতন না পেলে কাজ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শিক্ষকরা। ফলে সব দিক থেকেই কোপে পড়েছে ইউনূস সরকার। বাংলাদেশে বর্তমানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি চলে এসেছে। প্রেস সচিব শফিকুল আলম ইউনূসের বক্তব্য তুলে ধরে বলেন, দেশের ভিতরে এবং বাইরে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা এগোতে পারছি না, সব নষ্ট হয়ে গিয়েছে এবং ফের গোলামি করার মতো পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। যখন থেকে আওয়ামী লীগের গতিবিধির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তখন থেকেই দেশকে অস্থির করে তোলার প্রয়াস শুরু হয়েছে। এই অধঃপতন থেকে বাঁচতে হবে আমাদের। নির্বাচনের জন্য আরো 6 মাসের সময়সীমা চেয়ে নিয়েছে মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে
নির্বাচন করা হবে। প্রথমে যদিও 25শে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার কথা বলেছিলেন তিনি। আগামী বছরে 30শে জুনের পর তিনি নিজের পদে আর থাকবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছিলেন ইউনূস। তার আগেই নির্বাচন সম্পন্ন হবে বাংলাদেশে, এও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু অন্যদিকে সেনা প্রধান ও বিএনপির ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে চাপ তৈরির পর গত সপ্তাহে ঘনিষ্ঠ মহলে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন ইউনূস সরকার। পরিস্থিতি কাটিয়ে উঠতে ফের দলের সঙ্গে বৈঠক করে সমর্থন আদায়ের রাস্তায় হাঁটেন ইউনূস। রবিবার 20টি দলের সঙ্গে ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে সুর চড়ান। যদিও সরকারের তরফে কেউ বাইরে বেরিয়ে কোনো বিষয়ে মুখ খোলেননি, তবে ওয়াকিবহল মহলের মতে ভারতের ষড়যন্ত্র এবং শেখ হাসিনা ও তার দলের প্রত্যাবর্তনের ভয় দেখিয়ে ইউনূস আসলে বাকি দলগুলিকে পাশে পাওয়ার চেষ্টা করছে। এ যাত্রায় তিনি খানিক সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সপ্তাহভর ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহ জুড়ে উত্তাল থাকবে সমুদ্র। আপাতত মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। সপ্তাহ জুড়ে দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর জানিয়েছে আপাতত মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। প্রবেশ করেছে মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ডের স্থলভাগে। আগামী 3 দিন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে আরও বেশ কিছুটা এগোবে। তাছাড়া আগামী 27শে মের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে বুধবার থেকে সমুদ্র উত্তাল থাকতে পারে। আপাতত 3 দিন মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের পরিস্থিতি এবং সেই সঙ্গে হাওয়ার গতি অনুকূল হওয়ার কারণে আগামী 28শে মের পর থেকে কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টি হবে। মঙ্গলবার এই জেলাগুলির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলিতে ঝড় বৃষ্টি হবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বেশ দুর্যোগ শুরু হবে। ওই দিনগুলি দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানেও রয়েছে। ওই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর। শনিবার পর্যন্ত দুর্যোগ চলবে বীরভূম ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে। শনিবার কেরলে নির্দিষ্ট সময়ের 8 দিন আগেই আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গেও আগাম বর্ষার প্রবেশের সম্ভাবনা রয়েছে। 2-1 দিনের মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার আইপিএল এর শেষ ম্যাচ খেলে ফেলল চেন্নাই। ফলে প্রশ্নটা যে উঠবে এটা প্রত্যাশিত ছিলই। বরাবরের মতো নিজের অবসর নিয়ে এবারও ধোঁয়াশা জিয়ে রাখলেন মহেন্দ্র সিং ধোনি। স্পষ্ট করে কোনো উত্তর তার মুখ থেকে পাওয়া গেল না। গুজরাট চেন্নাই ম্যাচ শেষ হওয়ার পর ক্যামেরা যেভাবে শুধু ধোনির ওপরই নজর রেখেছিল, যেভাবে তাকে নিয়ে টিভিতে বিভিন্ন গ্রাফিক্স দেখানো হচ্ছিল, তাতে ধোনির অবসরের ভাবনা অনেকের মাথায় ঘুরতে শুরু করেছিল। আদতে সেসব কিছুই হলো না। পুরস্কার বিতরণের সময় সঞ্চালক হর্ষ ভোগলে দ্বিতীয় প্রশ্নটাই করেছিলেন অবসর নিয়ে। হালকা হেসে ধোনির উত্তর, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে এখনো 4-5 মাস সময় রয়েছে, কোনো তাড়াহুড়ো নেই। শরীরটা ঠিক রাখতে হবে, নিজের সেরাটা দিতে হবে। যদি ক্রিকেটীয় পারফরমেন্সের বিচারে খেলোয়াড়দের অবসর নিতে হতো তাহলে অনেকেই 22 বছর অবসর নিয়ে নিত। আপাতত রাঁচিতে ফিরে যাব, বাইক টাইক চালিয়ে সময়টা উপভোগ করব, তারপর দেখা যাবে। সঞ্চালক এই উত্তরে সন্তুষ্ট হননি। তিনি আবার ধোনিকে সরাসরি প্রশ্ন করেন অবসর নিয়ে। ধোনির উত্তর, আমি বলছি না যে আমার সময় শেষ হয়ে গিয়েছে, এটাও বলছি না যে পরের বছর ফিরবই। আমার কাছে সময়ের বিলাসিতা রয়েছে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব। ধোনি অবশ্য এটা মেনে নিয়েছেন তিনি বুড়ো হয়ে গিয়েছেন। আগের ম্যাচে ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন রাজস্থানের 14 বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সেই প্রসঙ্গে ধোনি বলেন, মাঝে মাঝে মনে হয় অনেক বয়স হয়ে গিয়েছে। ডাগ আউটে সবার পেছনে আমি বসি, আমার আসনের ঠিক আগেই বসে আন্দ্রে। সেদিন জিজ্ঞাসা করছিলাম ওর বয়স কত, শুনলাম আমার থেকে ঠিক 25 বছর ছোট।
অবসর নিয়ে ধোঁয়াশা রাখলেও একটা বিষয়ে ধোনি নিশ্চিত, পরের বার চেন্নাই আরও শক্তিশালী দল হয়ে ফিরবে। ধোনির কথায় মরশুম শুরু হওয়ার সময় প্রথম 6টার মধ্যে 4টে ম্যাচই খেলতে হয়েছিল চেন্নাইয়ে। আমরা টসে জিতেও পরে ব্যাট করার সিদ্ধান্ত নিচ্ছিলাম। রান তাড়া করতে গিয়ে অকারণে চাপে পড়ছিলাম। দলের ব্যাটিং বিভাগকে নিয়ে বেশ চিন্তায় ছিলাম। এখন দেখছি প্রত্যেকে অবদান রাখছে, কয়েকটা শূন্যস্থান ভরাট করা ছাড়া বাকি সবকিছুই ঠিকঠাক রয়েছে। পরের বছর ঋতুরাজ ফিরে এলে খুব একটা চিন্তার কিছু থাকবে না। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।